হ্যালো ফুটবল ফ্রিক, আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্রাজিলের আপডেট স্কোয়াড নিয়ে। ব্রাজিল কিন্তু তার স্কোয়াড কিন্তু অলরেডি ফাইনাল স্কোয়াড কিন্তু কার্লো আনচেলত্তি অলরেডি ঘোষণা করে ফেলছে। তো আসুন দেখে নিই এই স্কোয়াডে কে কে আছেন এবং নতুন কে কে আছেন, পুরাতন কে কে আছেন এবং স্কোয়াডটি কেমন হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো ব্রাজিলের এই স্কোয়াড কিন্তু আমার কাগজে লিখতে হয়েছে এই ডিফেন্ডারদের নাম, কেননা বর্তমানে যে ডিফেন্ডার আছে ব্রাজিলের এরা কিন্তু অতটাও হাই লেভেলের প্লেয়ার না, অর্থাৎ আগে যেরকম ছিল যেমন মার্সেলো, ডানি আলভেস, রবার্তো কার্লোস, তারপরে থিয়াগো সিলভা, এদের নাম কিন্তু প্রায় সবারই মনে থাকে। কিন্তু বর্তমান ব্রাজিলের যে ডিফেন্সের যে নামগুলো এরা কিন্তু ইউরোপের এতটাও পপুলার খেলোয়াড় না, যে জন্য কিন্তু তাদের নাম সচরাচর মনে থাকে না। এটি কিন্তু ব্রাজিলের জন্য একটি খারাপ দিক আমি মনে করি, কেননা তারা একসময় যে পরিমাণ ডিফেন্স প্লেয়ার তৈরি করতো, অর্থাৎ ডিফেন্ডার তৈরি করতো ব্রাজিল দেশ, সেই পরিমাণ কিন্তু বর্তমানে হচ্ছে না। তো কার্লো আনচেলত্তি কিন্তু তার ফাইনাল স্কোয়াড অলরেডি ঘোষণা করে দিছে। আর নেইমার জুনিয়র এবং রদ্রিগোকে কিন্তু স্কোয়াডে রাখা হয়নি ইনজুরির কারণে। আর কার্লো আনচেলত্তি কিন্তু এই বিষয়ে নেইমারের সাথে কথাও বলছে ফোনে এবং তাকে বলছে যে তুমি এখনো সম্পূর্ণ ফিট না, তুমি যখন ফিট হবে তোমাকে অবশ্যই তখন দলে নেওয়া হবে। তো নেইমারও তার কথাতে রাজি হয়েছে এবং এটা নিয়ে এখন বাড়াবাড়ি করার কিছু নেই, কেননা আমি চাই যে নেইমার 2026 সালের আগে খুব কম ম্যাচ খেলুক, তাহলেই কিন্তু তাকে 2026 সালে ফিট পাওয়া যেতে পারে। আর তাকে যদি 2026 বিশ্বকাপে ফিট পাওয়া যায় তাহলে ব্রাজিল অনেক উন্নতি করতে পারবে বলে আমি মনে করি। তো দেখুন, গোলকিপার পজিশনে কিন্তু অ্যালিসন বেকার, বেন্তো এবং হুগো সুজাকে নিয়েছে কার্লো আনচেলত্তি। আর এখানে কিন্তু আনডাউটলি কিন্তু অ্যালিসন স্টার্ট করবে এবং অ্যালিসন বেস্ট গোলকিপার ব্রাজিলের বর্তমানে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন আসে ডিফেন্সে। তো দেখেন ডিফেন্সে কিন্তু পুরান আগের কিছু প্লেয়ারকেও অ্যাড করছে কার্লো আনচেলত্তি এবং নতুন দুই একজনদেরকেও কিন্তু অ্যাড করা হয়েছে। তো ডিফেন্সে ফার্স্টে আছে অ্যালেক্সান্দ্রো। এই অ্যালেক্সান্দ্রো কিন্তু ব্রাজিলের পুরানো প্লেয়ার, তিনি কিন্তু ফ্লামিঙ্গোতে খেলতেছেন বর্তমানে, 34 বছর বয়সী এই সেন্টার ব্যাক এবং তিনি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারে। আর তিনি কিন্তু ব্রাজিলের কোপা আমেরিকা উইনার স্কোয়াডের একজন সদস্য ছিলেন। আর তিনি কিন্তু ফ্লামিঙ্গোর চেয়ে আগে কিন্তু জুভেন্টাসে খেলতেন এবং জুভেন্টাসের হয়ে কিন্তু তিনি অনেকগুলো সিরিয়া টাইটেল দিচ্ছেন। তো এই অভিজ্ঞ প্লেয়ারকে নেওয়া একটি ভালো দিক আমি মনে করি। তারপরে আসি আরেকটি সেন্টার ব্যাক, রিভারিও। রিভারিও এই সেন্টার ব্যাককে কিন্তু কার্লো আনচেলত্তি একদম নতুন ডাক দিছে এবং এই সেন্টার ব্যাক কিন্তু বর্তমানে লিল অর্থাৎ ফ্রেঞ্চ লিগে খেলে এবং তার বয়স কিন্তু 25 বছর। আর এই প্রথম কিন্তু তিনি ব্রাজিল জাতীয় দলের ডাক পাইলেন। তো আমরা আশা করি যে তাকে কার্লো আনচেলত্তি টাইম দিবে এবং তিনি কেমন পারফরমেন্স করেন এই বিষয়ে ব্রাজিল ফ্যানরা দেখার জন্য অপেক্ষা করতেছে। এবং তারপরে আরেকজন সেন্টার ব্যাককে তারা নিছে, তিনি হলেন লুকাস বেরাল্লো। অর্থাৎ পিএসজির যে বর্তমানে 21 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আছে, তিনি কিন্তু ভালোই করতেছে পিএসজির হয়ে। তো তাকে নেওয়াটাও কিন্তু একটি ভালো দিক বলে আমি মনে করি। তারপরে আছে কার্লোস আগুস্টো, অর্থাৎ কার্লোস আগুস্তো। ইন্টার মিলানের 26 বছর বয়সী এই প্লেয়ার, তিনি কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে আবার কিন্তু লেফট মিডও খেলতে পারে। এই 26 বছর বয়সী এই ডিফেন্ডারকে কিন্তু অনেকদিন পর ব্রাজিলে ডাক দেওয়া হয়েছে। তো তারপরে আসি ডানিলোর কথা। ডানিলোকে তো আমরা সবাই চিনি, বর্তমানে তিনি ফ্লামেঙ্গোতে আছে, তিনি রাইট ব্যাক কেউ খেলতে পারে আবার সেন্টার ব্যাকও খেলতে পারে। তারপর আছে লিও অর্টিস, ফ্লামিঙ্গোতে খেলে। এই ডিফেন্ডার কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে আবার কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে। তারপরে আছে মার্কিউনোস। মার্কিউনোস তো আমরা জানি, মার্কিউনোস পিএসজির হয়ে কিন্তু বর্তমানে অনেক ফর্মে আছে। তারপর আছে ভ্যান্ডারসন, মোনাকোর রাইট ব্যাক, লেফট ব্যাকও খেলতে পারে, 23 বছর বয়সী ভ্যান্ডারসন। তারপরে লাস্টলি উইসলি, অর্থাৎ ফ্ল্যামেঙ্গোর আরেকটি প্লেয়ার যে কিনা রাইট ব্যাকে খেলতে পারে, 21 বছর বয়সী, তাকেও কিন্তু নতুনই দলে নেওয়া হয়েছে। তো এখন আছে মিডফিল্ডে। মিডফিল্ডে কিন্তু অ্যান্ড্রে পিরেরা, অ্যান্ড্রে সান্টোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এডারসন এবং জার্সনকে নেওয়া হয়েছে। তো মিডফিল্ড নিয়ে আমার খুব একটা বলার কিছু নেই, এখানকার সব প্লেয়ারই কিন্তু মোটামুটি ভালোই খেলে। আপনি যদি পিরেরার কথা বলেন, তিনি ফুলামে একটি ভালো সিজন কাটাচ্ছেন। তারপর আপনি যদি ব্রুনো গুইমারেসে দেখেন, নিউ ক্যাসেলের হয়েও তিনি ভালোই খেলতেছেন। তারপর আসি ক্যাসেমিরোর কথা। ক্যাসেমিরো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে তার পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না, ক্যাসেমিরো কিন্তু ভালোই খেলছে। আর এডারসনও কিন্তু আটালান্তার হয়ে অনেক ভালো করতেছে। তো মিডফিল্ড নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে মিডফিল্ডে হয়তো পাকুয়েতাকে ডাক দিলেও দিতে পারতো আনচেলত্তি, কেন দেয়নি সেটা আমি বুঝলাম না। তো অ্যাটাকে আসি এখন। অ্যাটাকে কিন্তু এবার আনচেলত্তি কল করছে অ্যান্টনি, তারপর হচ্ছে এস্টিভাও, মার্টিনালি, কুনহা, রাফিনা, রিচার্লিসন এবং ভিনিসিয়াস জুনিয়র। দেখেন এখানে অ্যান্টনির যে ডাকটা, অ্যান্টনি কেন ডাকছে কার্লো আনচেলত্তি, কারণ অ্যান্টনি কিন্তু বর্তমানে রিয়েল বেটিসের হয়ে দুর্দান্ত পারফর্ম করতেছে। আর এখানে কুনহা কিন্তু বর্তমানে উলফসের প্লেয়ার, কিন্তু তাকে কিন্তু ম্যান ইউনাইটেড অলরেডি সাইন করছে। আর কুনহা কিন্তু উলফসের হয়ে বর্তমানে ভালোই করতেছে এবং তাকে অ্যাটাকার হিসাবে নেওয়ার ফলে কিন্তু ব্রাজিলের আরেকজন লেফট উইঙ্গার কিন্তু বৃদ্ধি পাইছে, অর্থাৎ ভিনির জায়গায় কিন্তু সাবস্টিটিউটে কুনহাও খেলতে পারে এবং এখানে মার্টিনালিও আছে আমরা জানি। তারপর রিচার্লিসন, এই রিচার্লিসন কিন্তু আমরা দেখি ক্লাবে কিন্তু খুব একটা ভালো পারফর্ম না করলেও কিন্তু রিচার্লিসন কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু তার সবসময় সর্বসেরাটাই দিয়ে যায়। ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে তিনি যে কয়টি গেম খেলছেন ভালোই করছেন। আর ভিনিসিয়াস
আর রাফিনা তো আছে বর্তমানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দুই স্টার। তো কার্লো আনচেলত্তির স্কোয়াড কিন্তু ভালোই হয়েছে, একদম ফেলে দেওয়ার মতো স্কোয়াড না। আমি এই স্কোয়াডকে 10-এর ভিতর 8 দিব। তবে তিনি চাইলে আরো দু একজন প্লেয়ারকে ইনক্লুড করতে পারতেন, যেমন মুরিলোকে ইনক্লুড করা যেত, লুকাস পাকুয়েতা আছে, এবং এডারসন অর্থাৎ গোলকিপার এডারসনকে কিন্তু নিতেই পারতো, কারণ এডারসনকে আপনি হয়তো না খেলাতেন, তবে ব্যাকআপ হিসাবে এডারসনকে আপনি রাখতেই পারতেন। তো কার্লো আনচেলত্তি আশা করি ভালো করবে ব্রাজিলের হয়ে। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।